টিআই এর যে রিপোর্টটা আমি দেখেছি সেখানে বলা হয়েছে বাংলাদেশের যে স্কোর কিংবা যে অবস্থান সেটি আসলে এমন দেশের ক্যাটাগরিতে পড়ে যেটা লুজিং কন্ট্রোল ওভার কারাপশন, অর্থাৎ দুর্নীতির উপর কোনো নিয়ন্ত্রণই নাই যে দেশগুলো, তাদের মধ্যে বাংলাদেশ একটি। আপনার কাছে কি মনে হয় যে 5ই আগস্টের পর যেই নতুন অবস্থা তৈরি হয়েছে সেখানে আমরা দুর্নীতির উপর একটা নিয়ন্ত্রণ, কোনো ধরনের নিয়ন্ত্রণ তৈরি করতে সক্ষম হয়েছি? চেষ্টা করা হয়েছে, সেটা আমরা দেখতে পেয়েছি। যেমন দুদকের যারা কর্মকর্তা, সেখানে পরিবর্তন এসেছে। জি, কিছু লোক একদম ধরাছোঁয়ার বাইরে ছিলেন, সেই ধরনের কিছু লোককে আমরা দেখেছি যে তারা ধৃত হয়েছেন এবং তাদের এক ধরনের শাস্তি হবে বলে বা একটা বিচার হবে বলে আমরা আশা করছি। কিন্তু মাঠ পর্যায়ে যদি যান তাহলে দুর্নীতির যে ব্যাপ্তি সেটা যে খুব একটা কমেছে তা নয়। কেননা দুর্নীতির পাত্রপাত্রী বদল হচ্ছে। যারা এক দল চাঁদা তুলতো সেখানে গিয়ে অন্য দল বলছে যে এখন তারা নাই, আমরা চাঁদা তুলব। কিছু মানুষ আছেন যারা দুর্নীতির ব্যবসায়ী করেন, ধরেন অবৈধ বা ইরেগুলার ব্যবসা করেন, তারা তাদের প্রোটেকশনের জন্য দুর্নীতিবাজকে তাকে খুঁজছেন। যেমন ধরেন বাজারে অবৈধ দখল যারা করে, ফুটপাত যারা অবৈধ দখল করে ব্যবসা করে, এরা কিন্তু একটা মুরব্বি টাকাটা কাকে দিবে, টাকাটা কাকে দিবে, কারণ সে তাকে প্রোটেকশন দিবে। তো এটা হচ্ছে এক ধরনের মাফিয়াসি, এবং সেই যে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ শুধু না, একটা সামাজিকীকরণ হয়েছে। জি, আমাদের এখানে দুর্নীতিকে আমরা আমাদের ব্যবসার একটা আবশ্যিক অংশ হিসেবে নিয়েছি। যারা ব্যবসা করেন তারা দুর্নীতি বাবদ কত খরচ করতে হবে, ঘুষ দিতে হবে, চাঁদাবাজদেরকে হ্যান্ডেল করতে হবে, বা নানা ধরনের অবৈধ কাজকর্ম করে তাদের ব্যবসা ভালো করতে হবে, এই জন্য আলাদা ফান্ড রাখেন। এবং এই ব্যাপারটা কিন্তু এখনো বন্ধ হয় নাই, সেটা আছে। যেই অবস্থার কথা আপনি বললেন এটি আসলে একটা তো চর্চা, মানে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকীকরণ করার কথা বলা হচ্ছে, এটা তো আর একদিনে হয়ে যায়নি। এই অবস্থাটা কতদিন যাবত আসলে তৈরি হয়েছে বলে মনে করেন? দুর্নীতি যে ছিল এটা কিন্তু এখনকার কথা না। আপনি দেখবেন যে দেশ স্বাধীন হবার আগেও কিন্তু দুর্নীতি নিয়ে কথাবার্তা হয়েছে, ফুড কনফারেন্স, হয়েছে। তাই না? সাহিত্যের মধ্যেও দুর্নীতির কথা আছে। কিন্তু প্রাতিষ্ঠানিকীকরণ শুরু হয়েছে, আমি বলবো যে আমাদের দেশ তো আসলে একটা দীর্ঘ সময় স্বৈরশাসনই থেকেছে, এবং যখনই স্বৈরশাসন এসেছে তারা ক্ষমতায় থাকার জন্য দুর্নীতির আশ্রয় নিয়েছে, কারণ তাদেরকে রাজনৈতিক দল তৈরি করতে হয়েছে জনগণের সমর্থন ছাড়া। ফলে তারা সেই রাজনৈতিক দলের খরচ কোত্থেকে আসবে, দুর্নীতিবাজ ব্যবসায়ীদেরকে তারা প্রমোট করেছে। এবং স্বৈরশাসনের কাজই তো এটা। স্বৈরশাসন জনসমর্থন হারাতে থাকে এবং এক ধরনের অলিগার্ক তৈরি করে, এক ধরনের প্যাট্রিয়ার্ক তৈরি করে তাদের দলের জন্য, যাদেরকে তারা টাকা পয়সা দিয়ে পেট মোটা করতে থাকে, এবং তারা ইন রিটার্ন দলকে টাকা দিতে থাকে। এবং এই প্রক্রিয়া আরও শক্ত হয়েছে গত সরকারের সময়। আমরা দেখেছি, একদম নাম ধরে বলা যাবে যে বেশ কিছু শিল্প গ্রুপ, ব্যবসায়ী, আমরা তাদেরকে দেখেছি যাচ্ছে তাই করছেন। এবং এক পর্যায়ে দুর্নীতির অর্থকে প্রকাশ্যে প্রদর্শনের একটা প্রতিযোগিতা শুরু হয়েছিল। বিয়ে শাদিতে কোটি টাকা শিল্পী এনে নাচানো, তারপরে বিবাহ বার্ষিকী উদযাপন করা, পৃথিবীর সবচেয়ে খরচ হয় এরকম কোনো শহরে বিভিন্ন ধরনের ক্রয় বিক্রয় করা, গাড়ি নিয়ে আসা, ঢাকা শহরে রোলস রয়েস চলছে, এগুলো কিন্তু আমরা দেখেছি। এবং এগুলি কেন হয়েছে? এই দুর্নীতিকে শুধু প্রাতিষ্ঠানিকীকরণ করা হয় না, দুর্নীতিবাজদেরকে সামাজিক সম্মান দেওয়া হয়েছে, রাষ্ট্রীয় পদ দেওয়া হয়েছে, যার ফলে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা সভাপতি পদ অলঙ্কৃত করেছেন। এবং দেখা গেছে যে যত দুর্নীতি করছেন তিনি ততই যেন আনুকূল্য পাচ্ছেন ক্ষমতার। এই বিষয়গুলি দুর্নীতিকে আরো এক ধরনের কাজে পরিণত করেছে। ছোট ছোট ছেলে মেয়েরা চিন্তা করেছে যে বড় হলে আমি ওইটা করবো, কারণ এটা না করলে পরে আমি তো ওই জায়গাতে পৌঁছতে পারবো না।